সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নাজমুন খাতুন, প্রভাষক ভূগোল, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা থেকে। গবেষণা কি এবং গবেষণা পদ্ধতি এই বিষয়ের ১ম আলোচনা আজকে এবং ধারাবাহিকভাবে আমি বেশ কিছু টিউটোরিয়াল দিব এবং সর্বশেষ চেষ্টা করব একটি সফল গবেষণা এবং গবেষক হিসেবে কিভাবে তার পথটি উন্মোচিত হয় সেই বিষয়ে একটি নির্দেশনা দিতে। শুরুতেই আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কে মওদুদ এলাহি স্যার এবং প্রফেসর দার শামসুদ্দিন স্যার। আমি এখানে তাদের অ্যাফিলিয়েশন গুলো দিয়েছি। অ্যাকচুয়ালি আমার গবেষণা এবং গবেষণা পদ্ধতির বিষয়ে যে আলোচনা, পুরোটাই তাদের দুজনের দ্বারা প্রভাবিত হয়েছে। আমি মা কে ডক্টর কে মওদুদ এলাহি স্যারের গবেষণা পদ্ধতি প্রতিবেদন প্রণয়ন এই বইটি ফলো করেছি এবং প্রফেসর দারা শামসুদ্দিন স্যারের একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এবং তিনি টিচার্সদের একটি ওয়ার্কশপ ছিল সেটি। এটি দ্বারা আসলে অনেকাংশেই প্রভাবিত। আমি বলব যে পুরোটাই বলতে গেলে শুধু বক্তব্যগুলো আমার, কিন্তু তাদের দ্বারা পুরোপুরি প্রভাবিত হওয়ার কারণে আমি স্পেশালি থ্যাংকস জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি। রিসার্চ এই টার্মটার ভেতরেই কিন্তু এই শব্দের যে অন্তর্নিহিত অর্থ সেটি দেয়া আছে। রিসার্চ অর্থাৎ নতুন করে খোঁজা। তোমার সমসাময়িক, তোমার বিগত দিনেও ঘটে যাওয়া কোনো ঘটনা, ভবিষ্যতের সম্ভাব্যতা দেখিয়ে যখন তুমি নতুন করে কোনো কিছু খুঁজতে শুরু করবে, তখন কিন্তু সেটি রিসার্চ হয়ে যাচ্ছে। কিন্তু আম সেখানে কিন্তু অনেকগুলো বিষয় ইনক্লুডেড। আমরা বেশ কিছু সংজ্ঞা এখন বিশ্লেষণ করব। দেখো, মদদুল ইসলাম কি বলেছেন? নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য ভিত্তিক হবে। পদ্ধতি নির্ভর হবে এবং সেটি কি করবে? পদ্ধতি নির্ভর একটি প্রচেষ্টার মাধ্যমে যুক্তিযুক্ত উত্তর লাভ করা যাবে। তার মানে কি? যে তোমাকে অবশ্যই একটা তোমার এইম থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে, পদ্ধতি, একটা সিস্টেম, একটা মেথড থাকতে হবে এবং অবশ্যই লজিক্যাল একটা উত্তর বের হয়ে আসবে। ইয়াং তারপরে তিনি কি বলেছেন? যে নতুন তথ্যসমূহ আলোচনা। অর্থাৎ তুমি একটা নতুন দিক উন্মোচন করতে পারো অথবা পুরাতন তথ্যগুলোকে কারণ ঘটিত ব্যাখ্যা, কার্যকর নিয়ম এগুলো পরীক্ষা করে একটা ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে যখন এগোবে তখন সেটি গবেষণা হবে। ঠিক আছে? তাহলে কতগুলো বিষয় পেলাম। নির্দিষ্ট লক্ষ্য থাকবে, উদ্দেশ্য ভিত্তিক হবে, পদ্ধতি থাকতে হবে এবং পদ্ধতিটা ধারাবাহিক পদ্ধতি হবে। যুক্তিযুক্ত উত্তর বের হয়ে আসবে। সেটি নতুন তথ্য থেকেও হতে পারে, আবার নতুন তথ্যের আলোচনা হতে পারে, আবার পুরাতন তথ্যেরও একটি ধারাবাহিক কার্যক্রম নিয়ম ফলো করেও হতে পারে। এরপর দেখো রেডম্যান এবং মোরে তিনি বলছেন কি নতুন জ্ঞান লাভের ধারাবাহিক প্রচেষ্টা। রোফ এবং এলাহি ১৯৯২ সালে তারা কি বলেছেন? যে সমস্যাগুলো আইডেন্টিফাইড আমি যে সমস্যাগুলো সমাধান দিতে চাচ্ছি, সেগুলো কি করতে হবে? সংজ্ঞাদান করতে হবে, প্রকল্পন তৈরি করতে হবে। তারপরে সেগুলো পারপাস উপাত্ত সংগ্রহ, সেগুলো মূল্যায়ন করা, উপাত্তগুলো থেকে তথ্যগুলো থেকে সিদ্ধান্ত গ্রহণ এবং একটা উপসংহারে পৌঁছানো। এবং এই উপসংহারে পৌঁছানোই শেষ হবে না। সেটি আবার আমি যে প্রকল্পন অর্থাৎ হাইপোথিসিসটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি আবার পরীক্ষা করে সিদ্ধান্তে আসাটাই হচ্ছে গবেষণা। ক্লিয়ার? তাহলে গবেষণার ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় দেখতে পাচ্ছি যে একটা প্রচেষ্টা থাকবে, একটা পদ্ধতি থাকবে। তাই না? তাহলে আমরা এরপরে নিশ্চয়ই রিসার্চ মেথড সম্পর্কে জানতে পারব। রিসার্চ মেথড অর্থাৎ গবেষণা পদ্ধতিটা কি তাহলে? তুমি তো গবেষণা কি সে বিষয়টা জানলে। গবেষণা পদ্ধতিটা হচ্ছে ব্যাপক ধরনের গবেষণা প্রশ্নের উত্তর প্রদানের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। লক্ষ্য করেছ কি?
আমরা গবেষণার ক্ষেত্রে দেখেছি যে আমাদেরকে একটা উপসংহারে পৌঁছাতে হবে। তাহলে গবেষণা পদ্ধতিতে কি হবে? সেটি বৈজ্ঞানিক পদ্ধতির একটি প্রয়োগ থাকতে হবে। তারপর বর্ডাম এবং টেলর কি বলছেন? যে পদ্ধতি কথাটি সমস্যা উপস্থাপন এবং উত্তর অনুসন্ধানের নীতি, কার্যপ্রণালী, প্রক্রিয়া দ্বারা পরিচালিত। ঠিক আছে? মানে একটা প্রক্রিয়া থাকবে, নীতি থাকবে, কার্যপ্রণালী থাকবে। তারপরে সেই সমস্যাটা উপস্থাপন করে একটি উত্তরে আসার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই হচ্ছে পদ্ধতি। আর ছোট্ট করে বেইলি বলেছেন কি? পদ্ধতি বলতে বোঝায় গবেষণা প্রক্রিয়ার দর্শন। তার মানে গবেষণা বিষয়টা পরিচালি পরিচালনা করার জন্য পদ্ধতিটা ওতপ্রোতভাবে জড়িত। কোনো একটা সিস্টেম, একটি মেথড ফলো না করলে আমি গবেষণা কাজ চালাতে পারব না। গবেষণা পদ্ধতি ও কৌশল এই বিষয়ে এখন বলছি তোমাদের। লক্ষ্য করো পদ্ধতি এবং কৌশল, মেথড এবং টেকনিক্স দুটোকে যদি একসাথে করে ফেলো অথবা দুটোতে যদি বোঝায় গ্যাপ থাকে তাহলে কিন্তু তুমি গবেষণা কাজ চালাতে পারবে না। এখানে যে পার্থক্যগুলো দেয়া আছে, পার্থক্যটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আসলে মৌলিক জায়গাগুলো কোন জায়গাটা তোমার বোঝার আছে। যেমন দেখো, যখন তুমি গ্রন্থাগার ভিত্তিক অর্থাৎ সেকেন্ডারি ডেটা সোর্স এর যে গবেষণাটা আছে, সেখানে তোমাকে কি করতে হচ্ছে যে ঐতিহাসিক তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে কৌশলটা কি হতে পারে? অডিও ভিজুয়াল উপকরণ থেকে তথ্য আহরণ ও বিশ্লেষণ। আবার সংরক্ষিত যে দলিলগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করা তোমার একটা পদ্ধতি। তো সেক্ষেত্রে কৌশলটা কি? কৌশলটা হচ্ছে পরিসংখ্যানগত তথ্য আহরণ ও মূল্যায়ন। তো তোমাদের যে জায়গাটা বেশি চোখে পড়বে, পরবর্তী আলোচনাগুলোতেও পরবর্তী আরো টিউটোরিয়ালেও দেখবে যে জরিপ ভিত্তিক গবেষণা, গবেষণাগার ভিত্তিক গবেষণা। এই জরিপ ভিত্তিক গবেষণা, গবেষণাগার ভিত্তিক গবেষণা, আর্কাইভের যে সোর্স গুলো রয়েছে, এইসব জায়গায় যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন প্রশ্নমালা পদ্ধতি। প্রশ্নমালা একটা পদ্ধতি। কিন্তু এটার কৌশলটা কি? কৌশলটা হবে জরিপ তথ্যের দৃষ্টিভঙ্গি আর্থসামাজিক স্কেল ব্যবহার করা। ঠিক আছে? আবার সাক্ষাৎকার গ্রহণ করা এটা একটা পদ্ধতি। অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে তুমি যখন ডেটা কালেক্ট করছো। এটা তোমার একটা পদ্ধতি গবেষণার। সেক্ষেত্রে কৌশলটা কি হতে পারে? তথ্য আহরণের জন্য প্রশ্নমালা তৈরি করতে হবে। তাহলে আমাকে আগে সিলেক্ট করতে হবে পদ্ধতিটা কি? তারপরে সেই পদ্ধতিটাকে ফুলফিল করার জন্য পদ্ধতির মাধ্যমে একটা নীতি, প্রক্রিয়া, কার্যকরণ যে প্রক্রিয়াটা আছে সেখানে আমাকে আরেকটু এগিয়ে যাওয়ার জন্য কৌশলগুলোকে আয়ত্ত করে নিতে হবে। গবেষণাগার ভিত্তিক গবেষণা এটি পদ্ধতিটা কি? প্রাকৃতিক এবং পরিবেশ ভূগোলের পরীক্ষামূলক গবেষণা। সেক্ষেত্রে কৌশলটা কি? গবেষণাগার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা। তার মানে তোমরা কিন্তু একদম স্পষ্ট করে এই টেবিলটা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে পদ্ধতি এবং কৌশলের ভেতরে তফাৎ আছে। এটি আসলে আমি কে মওদুদুল্লাহি স্যারের যে বইটি আছে গবেষণা পদ্ধতি প্রণয়ন, প্রতিবেদন প্রণয়ন সেই বইয়ের থেকে নেয়া এবং ওটাকে আমি শর্ট করে নিয়েছি আমার মতন করে। তোমরা আরো বইটি খুব ভালো করে ফলো করবে। এই বইটি কিন্তু বাংলা ভাষাটা একটু কঠিন মনে হলেও আম আ বোঝা তুমি চাইলে তুমি বুঝতে পারবে আরকি। ঠিক আছে? তারপরে তো আমি সাথে আছি তোমাদের। আমরা গবেষণা এবং গবেষণা পদ্ধতি সম্পর্কে জানলাম। এবার একটু জেনে নেই সায়েন্টিফিক মেথডটা কি? বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বোঝানো হয়েছে? বৈজ্ঞানিক পদ্ধতি বলতে গবেষণার ক্ষেত্রে দেখো সাধারণীকরণ, নিয়ম নীতি অনুসরণ, কঠোর নিয়ম নিষ্ঠতা, পরিবর্তনশীলতা। ৪ টে টার্ম কিন্তু খুব ভালো করে মাথায় নেয়ার চেষ্টা করো যে তোমাকে বৈজ্ঞানিক পদ্ধতি মানে কিন্তু খিটিমিটি কোনো পদ্ধতি হবে তা না। এটাকে একটা সাধারণ জেনারেলাইজ একটা বিষয় দাঁড় করাতে হবে। একটা নিয়ম থাকতে হবে। তারপরে সেই নিয়ম নিষ্ঠাটা কঠোর হবে। মানে এটা যেন কোনোভাবে কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়। তারপরে পরিবর্তনশীলতাও থাকতে হবে। ঠিক আছে? তারপর পরবর্তীতে দেখা গেল যে এটা প্রুফড না অথবা এটাকে কোনোভাবে আ আরো যুক্তিযুক্তভাবে উপস্থাপনের সুযোগ আছে। সেক্ষেত্রে পরিবর্তনশীলতারও সুযোগ থাকতে হবে। আর যে বিষয়গুলো সায়েন্টিফিক মেথড এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কি ধারাবাহিক ও সুশৃঙ্খল বিশ্লেষণ প্রক্রিয়া। তত্ত্ব গঠন ও তত্ত্বের উন্নয়ন,
অন্ধ আবেগের কোনো বিশ্বাসের কোনো স্থান নেই এখানে, ভুলের স্থান নেই, গতিশীল হতে হবে, ভবিষ্যৎবাণী করতে পারে এমন বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে সায়েন্টিফিক মেথড এর যে বিষয়টি সেটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে একটা ধারাবাহিক সুশৃঙ্খল বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তত্ত্ব গঠন করে, তত্ত্বের উন্নয়ন করে এবং কোনো কিছু দ্বারা যেন প্রভাবিত না হয়, আবেগ দ্বারা, বিশ্বাস দ্বারা, কুসংস্কার দ্বারা যেন এটা প্রভাবিত না হয়, ভুল যেন না থাকে, এরকম একটি গতিশীল ভবিষ্যৎবাণী করতে পারে এমন একটি বিষয় যখন উপস্থাপন করা হবে সাধারণীকরণ, নিয়ম-নীতি অনুসরণ করে কঠোর নিয়মনিষ্ঠতার সাথে, তখন সেই বিষয়টি হবে সায়েন্টিফিক মেথড। সাধারণত কত ধরনের, কি ধরনের রিসার্চ আছে সে বিষয়ে আমরা এখন একটু জানব। গবেষণা পদ্ধতির বিভিন্নতা অনুসারে দৃষ্টিভঙ্গিগতভাবে সামাজিক তথা ভৌমিতিক গবেষণা, তারপরে গবেষণার উদ্দেশ্যের বিভিন্নতা অনুসারে, তার মানে দেখো পদ্ধতির বিভিন্নতা, দৃষ্টিভঙ্গির বিভিন্নতা, উদ্দেশ্যের বিভিন্নতা এবং গবেষণা প্রশ্নের প্রকৃতি অনুসারে। ঠিক আছে? তার মানে ৪ টি মূল দিক পেলে। পদ্ধতি, দৃষ্টিভঙ্গি, উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি। পদ্ধতির বিভিন্নতা অনুসারে ৩ ধরনের রিসার্চ দেখা যায়। আর্কাইভাল পরীক্ষামূলক জরিপ। দৃষ্টিভঙ্গিগত দিক থেকে ২ ধরনের গবেষণা। একটা হচ্ছে গুণবাচক এবং পরিমাণবাচক। গবেষণার উদ্দেশ্যের বিভিন্নতা অনুসারে আবার ২ ধরনের রিসার্চ রয়েছে, তত্ত্বীয় এবং প্রায়োগিক। থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তারপরে গবেষণা প্রশ্নের প্রকৃতি অনুসারে ৩ ধরনের। কি, কি? বর্ণনামূলক, উদ্ঘাটনমূলক এবং ব্যাখ্যামূলক। এছাড়া তুমি অ্যাজ এ জিওগ্রাফার কি ধরনের, কোন জায়গাটাতে তোমার বেশি গুরুত্ব পাবে কোন ধরনের গবেষণায়? দেখো, পরিমাণবাচক, অনুসিদ্ধান্ত মানবিক ভূবিদ্যায়, পরীক্ষামূলক প্রাকৃতিক ভূবিদ্যা পরিবেশবিদ্যায়, সিমুলেশন প্রাকৃতিক ভূবিদ্যা ও পরিবেশবিদ্যা, জিআইএস পদ্ধতি ও মডেল প্রণয়ন। তুমি এই জিনিসটা, এই যে টাইপস অফ রিসার্চ, এই জায়গাগুলো যে বিভিন্নতা রয়েছে, এই সমস্ত কিছুর যেকোনো একটি ফলো করলে আসলে তোমার গবেষণাটা সাকসেস হবে না। একাধিক, যত ধরনের টাইপস থাকুক না কেন, একটি গবেষণার ক্ষেত্রে আসলে একাধিক পদ্ধতি এবং একাধিক ধরনের গবেষণার একটি দিক থাকতে হয়। মূল একটি দিক থাকবে কিন্তু তোমাকে আরো অনেকগুলো জায়গাকে ইনক্লুড করে নিয়ে তারপরে তোমার রিসার্চ কাজটি পরিচালনা করা হয়। সেটি তুমি আমরা আস্তে, আস্তে আরো জানতে পারবো এই টিউটোরিয়ালে। ঠিক আছে? কোয়ালিটেটিভ রিসার্চ, গুণবাচক। ঠিক আছে? এখানে হচ্ছে কি যে গবেষকের গভীর উপলব্ধি, মতামত, বিষয়ভিত্তিক যে মূল্যায়নের সাথে এটি সম্পর্কিত। বিষয়টা কিন্তু পরিসংখ্যানগত না। এটা একটু লক্ষ্য করো। এই জায়গাটাই আসলে এটার তফাৎটা রয়েছে। এটা হচ্ছে কি কতিপয় ঘটনার ভিত্তিতে তথ্য সংগ্রহ করে তারপরে সিদ্ধান্তে পৌঁছানো হবে এই গবেষণায়। কতগুলো ঘটনাকে আ ঘটনাকে বিশ্লেষণ করা হয়। তারপরে সে বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে তারপরেই হচ্ছে একটি উপসংহারে পৌঁছানো হয়। তারপরে এখানে হচ্ছে কি মনোভাব, প্রত্যাশা, বুদ্ধি, অগ্রাধিকার, সুপারিশ, সাফল্য, মতামত এগুলো গুরুত্ব লাভ করে। বুঝতে পারছো তো যে টার্মগুলোর সাথে কিন্তু কোনোভাবেই সংখ্যাতাত্ত্বিক কোনো বিষয় না। সবকিছু কিন্তু গুণবাচক বিষয়গুলো জড়িত। এই গবেষণার তথ্য হিসেবে সংখ্যাতাত্ত্বিক উপাত্ত সাহায্যকর তথ্য কৌশল সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ঠিক আছে? সংখ্যাতাত্ত্বিক যে উপাত্তগুলো সেগুলো সাহায্যকর তথ্য কৌশল হিসেবে কাজ করে থাকে। এই হলো কোয়ালিটেটিভ রিসার্চ, অর্থাৎ গুণবাচক গবেষণা। এরপর দেখো কোয়ান্টিটেটিভ রিসার্চ। টার্মটার সাথেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটি পরিমাণবাচক বিষয়গুলোকে নিয়ে গবেষণা করে থাকে। কি ধরনের গবেষণা? বিশেষ সমস্যা সমাধানে শ্রেণী বিশেষ মনে করো মানুষের সম্পর্কে গবেষণা করা হবে। তাহলে এখানে কি ধরনের বিষয়গুলো আইডেন্টিফাইড হতে পারে? যেমন মানুষের বয়স নিয়ে গবেষণা হতে পারে, আয়ু নিয়ে হতে পারে, জনসংখ্যার সংখ্যা নিয়ে হতে পারে, মৃত্যু সংখ্যা, বিবাহ বিচ্ছেদ,
হার, বিবাহ বিচ্ছেদের হার এগুলো মানে একটি দিককে বিশেষ সমস্যার সমাধান দিয়ে থাকবে। তারপরে পরিসংখ্যানের বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়ে থাকে। এটা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে যেহেতু এটি পরিমাণবাচক বিষয়, এখানে পরিসংখ্যানের বিভিন্ন দিকগুলো আসে। পরিমাণবাচক এই গবেষণাটাকে আবার অনুসিদ্ধান্ত অর্থাৎ ইনফারেন্সিয়াল, তারপরে এক্সপেরিমেন্টাল, সিমুলেশন এই ধরনের ভাগেও ভাগ করা যেতে পারে। পরিমাণবাচক গবেষণায় যে যে কৌশল একক সংযুক্তকারী মানবিক ভূবিদ্যার বিভিন্ন শাখায় ব্যবহার করা হয়ে থাকে। আমরা কিন্তু টাইপস অফ রিসার্চ এ বিষয়গুলো দেখিয়েছি যে কোয়ান্টিটেটিভ রিসার্চে কি ধরনের গবেষণাগুলো হয়ে থাকে এবং কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন ডিসিপ্লিনের জন্য এটি বেশি উপযোগী হয়ে থাকে। ঠিক আছে? আহ এই হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ এবং আজকের আলোচনাটা আর দীর্ঘ করতে চাচ্ছি না, কেননা এটা একটা ধারাবাহিক ভাবে এগোলে এবং ধীরে ধীরে এগোলে আমার মনে হয় রিসার্চের বিষয়টি তোমাদের মাথায় ঢুকবে। আর আরেকটি বিষয় তোমাদের একটু মাথায় রাখতে হবে, সেটি হলো উম, একটি টিউটোরিয়াল দেখে টাস করে তোমরা সিদ্ধান্ত উপনীত হয়েও না যে তোমরা গবেষণা করতে পারবে। আমার মনে হয় ধারাবাহিকভাবে এই কোর্সের সমস্ত টিউটোরিয়ালগুলো শেষ করে তারপরে তোমরা যদি সিদ্ধান্ত নাও যে তোমরা একটা বিষয়ে গবেষণা করতে চাও, তাহলে তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকে ছিল ইন্ট্রোডাকশন টু রিসার্চ ম্যাথ, অর্থাৎ একেবারেই পরিচিতিমূলক যে বিষয়গুলো যেগুলো তোমাদের না জানলেই নয়, সেই জায়গাগুলো আমি টাচ করেছি, করার চেষ্টা করেছি। ভালো থেকো সবাই। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য।